ধরুন এমন একটি লোক যিনি রাতারাতি, হ্যাঁ রাতারাতি একদিনে প্রায় 8,500 কোটি টাকা কামিয়েছেন। কি অবাক হলেন? শুধু তাই নয়, রাতারাতি ব্যাংক অফ ইংল্যান্ডকে ধসিয়ে দিয়েছিলেন। এমনকি পরিস্থিতি সামাল দিতে ব্যাংক অফ ইংল্যান্ড কার্যত মাথা নত করেনি এই ব্যক্তির কাছে। আবার যদি অন্যদিকে দেখি, এই মানুষটি এই মানুষটি 120টি দেশকে অনুদান করেছেন কয়েক লক্ষ কোটি টাকা। হ্যাঁ, 2 লক্ষ কোটিরও বেশি টাকা অনুদান করেছেন 120টি দেশকে। সম্প্রতি ভারতীয় শিল্পপতি আদানির বিরুদ্ধে যে অভিযোগ উঠেছিল, যে কারণে আদানি গোষ্ঠীর স্টকে রীতিমতো ধস নামে, তার নেপথ্যে ছিল হিন্ডেনবার্গ রিপোর্ট। একথা আমরা কম বেশি সবাই জানি। কিন্তু আমরা আজ যার কথা বলব, যার কথা জানবো, তিনি কোট আনকোট হিন্ডেনবার্গের বাপ। হ্যাঁ, এমনটাই বলা হচ্ছে যে হিন্ডেনবার্গ রিপোর্ট যা শাটডাউন হয়েছে, লাস্ট খবর পাওয়া অনুযায়ী বন্ধ হয়ে গেছে, সে হিন্ডেনবার্গ রিপোর্টের আড়ালে যে কারিগর, যিনি কারিগর, নেপথ্যে যিনি, তিনি जॉर्ज सोरोस। कौन है जॉर्ज सोरोस? किसके बाप को फर्क पड़ रहा है जॉर्ज सोरोस क्या कर रहा है अमेरिका में? 142 करोड़ के इस देश के लोकतंत्र में एक 96 साल के बुढ़ऊ उसको खत्म कर देंगे, और बीजेपी ये बोल रही है और इस बात को टीवी डिबेट्स में और कुछ कुछ अखबारों में छापा जा रहा है। एक 96 साल का, मतलब बुढ़ऊ ही कहूंगी, हमारे यहां तो ऐसे बोला जाता है, अमेरिका में बैठे हुए एक बुढ़ऊ हमारे लोकतंत्र को समाप्त कर देंगे। ये बात भी पचती है आप जैसे मूर्धन्य पत्रकारों को? मुझे तो नहीं लगता पचती होगी। हिंडनबर्ग में किसका इन्वेस्टमेंट है आपको मालूम है? जॉर्ज सोरोस का। ये महाशय कौन है जो भारत के खिलाफ नियमित प्रोपेगेंडा चलाते हैं? इंडिया डेमोक्रेसी नहीं है, इंडिया सेफ नहीं है, वगैरह वगैरह। और इस हद तक है कि मोदी के पूरे सत्ता को बदलना चाहिए। বয়স 94 বছর, ওয়ান ম্যান আর্মি। হ্যাঁ, তাকে ওয়ান ম্যান আর্মি যদি বলা হয় তাহলে কম বলা হয়। তাকে ওয়ান ম্যান আর্মি বলাও বাতুলতা নয়। ভারতের বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর, যার সম্পর্কে বলেছেন ডেঞ্জারাস ম্যান। হ্যাঁ, বিপজ্জনক এই ব্যক্তি। এই প্রতিবেদনে আমরা কথা বলবো জর্জ সোরসকে নিয়ে। এই জর্জ সোরস আসলে কে? ভগবান না শয়তান? আমরা জানবো এই প্রতিবেদনে। নমস্কার, আমি দেবাশিস, আপনারা দেখছেন বিবিধ নিউজ। জর্জ সোরস এই নামটা শুনলেই যারা জানেন, বিশেষত আন্তর্জাতিক অর্থনীতির খোঁজ খবর রাখেন, বা ভারতীয় অর্থনীতিরও খোঁজ খবর রাখেন, বা রাজনীতির খোঁজ খবর রাখেন, তারা জানেন এই জর্জ সোরস কে। জর্জ সোরস নিজেকে ভগবান বলে দাবি করেন, কিন্তু আমরা বোঝার চেষ্টা করব এই জর্জ সোরস যাকে নিয়ে এত আলোচনা, তিনি আসলে কে? ভগবান নাকি শয়তান? যে প্রশ্ন একটু আগেই আমরা করেছি। কিন্তু কেন এই জর্জ সোরসকে নিয়ে এত আলোচনা, তা বোঝার জন্য আমরা পরপর কয়েকটি ঘটনার উল্লেখ করব। সাল 2023 ফেব্রুয়ারি মাস। এই সময় জর্জ সোরস একটি বিস্ফোরক মন্তব্য করেন ভারতকে নিয়ে। কি মন্তব্য? না, আদানি, ভারতের শিল্পপতি আদানির সঙ্গে নরেন্দ্র মোদীর যোগ রয়েছে বলে উল্লেখ করেন। এমনকি প্রকাশ্যে মোদী বিরোধিতা করে বা ভারত সরকারের বিরোধিতা করে তিনি বলেন যে আদানি গোষ্ঠীর স্টকে যদি ধস নামে তাহলে ভারতের গণতন্ত্রের পুনরুত্থান ঘটবে। যদিও 2023 করা এই মন্তব্যের পাল্টা দিতে গিয়ে তৎকালীন কেন্দ্রীয় মন্ত্রী স্মৃতি ইরানি বলেছেন, ব্যাংক অফ ইংল্যান্ড, যে কথাটা আমরা শুরুতেই বলেছিলাম, ব্যাংক অফ ইংল্যান্ড ধ্বংসের নেপথ্যে যিনি, যাকে আন্তর্জাতিক অর্থনীতির ক্ষেত্রে যুদ্ধ অপরাধী বলা হয়, তিনিই এখন ভারতের গণতন্ত্রকে ধ্বংস করতে চাইছেন। ঘটনা 2, সাল 2024 মাস ডিসেম্বর। ঠিক এই সময় বিজেপির তরফে অভিযোগ করা হয় সোনিয়া গান্ধীর সঙ্গে যোগ রয়েছে জর্জ সোরসের। শুধু তাই নয়, কাশ্মীরকে স্বাধীন রাষ্ট্র প্রতিষ্ঠা করার ক্ষেত্রে অর্থ বিনিয়োগ করা হচ্ছে জর্জ সোরসের ফাউন্ডেশনের তরফে, জানিয়ে রীতিমতো চাঞ্চল্য ছড়ায় গোটা দেশে। ঘটনা 3, ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনি সরাসরি মন্তব্য করেন যে বিশ্বের অর্থনীতিতে বিপজ্জনক ইলন মাস্ক নন, বিপজ্জনক জর্জ সোরস। ঘটনা 4, ইউএস মেডেল অফ ফ্রিডম সম্প্রতি দেওয়া হয়েছে জর্জ সোরসকে। জো বাইডেন নিজে হাতেই পুরস্কার তুলে দেন। যদিও জর্জ সোরস সেই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন না, তার পরিবর্তে জর্জ সোরসের ছেলে অ্যালেক্স সোরস এই পুরস্কারটি গ্রহণ করেন। যদিও এই ঘটনাকে কেন্দ্র করে বিজেপি নেতা রাজীব চন্দ্রশেখর, এই প্রসঙ্গ বলে রাখা ভালো, তিনি প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রীও, তিনি 2010 সালের একটি ঘটনার উল্লেখ করেন।
জর্জ সোরসের পাওয়া এই পুরস্কার সম্পর্কে তিনি বলেন, ইউপিএ জমানায় পদ্ম সম্মান পেতে গেলে ঘুষ দিতে হতো। হ্যাঁ, তিনি এমনই চাঞ্চল্যকর অভিযোগ তোলেন। এমনকি 2010 সালে তাকে নাকি প্রস্তাবও দেওয়া হয়, সেখানে 1 কোটি টাকা ঘুষ দেওয়া হয়, কিন্তু সেই ঘুষ দিতে রাজি হননি রাজীব চন্দ্রশেখর। সেই কারণে নাকি একজন ঋণ খেলাপিকে পদ্ম সম্মান দেওয়া হয়েছে। এবার ঘটনা 5, যে কারণে জর্জ সোরসকে নিয়ে এত আলোচনা, তা হলো হিন্ডেনবার্গ রিপোর্ট। শেষ পাওয়া খবর অনুযায়ী হিন্ডেনবার্গ রিপোর্ট নামে যে সংস্থা, সেই সংস্থা শাটডাউন হতে চলেছে। কিন্তু এই হিন্ডেনবার্গ রিপোর্ট যে অভিযোগ করেছে আদানি গোষ্ঠীর নামে এবং আদানি গোষ্ঠীর বিরুদ্ধে ওঠা অভিযোগের কারণে স্টক মার্কেটে যে কার্যত ধস নামে, এর মূল কারণ, এর নেপথ্যে এই হিন্ডেনবার্গ রিপোর্ট রয়েছে। এ কথা আমরা কম বেশি সবাই জানি এবং এই হিন্ডেনবার্গ রিপোর্টের কথা বারবার সংসদে কংগ্রেসের তরফে বা রাহুল গান্ধী বারবার এই রিপোর্টের কথা উল্লেখ করেন। এই হিন্ডেনবার্গ রিপোর্ট আদানি গোষ্ঠীর বিরুদ্ধে যা যা অভিযোগ এনেছে, সেই অভিযোগগুলি ভুয়ো এবং সেই অভিযোগগুলি উদ্দেশ্য প্রণোদিত, এমনটাই মত বিজেপির। এবার আসা যাক যাকে নিয়ে এত আলোচনা। এই হিন্ডেনবার্গের নেপথ্যেও নাকি রয়েছেন জর্জ সোরস নাম ওই ব্যক্তি। কি তার পরিচয়? কিভাবে তিনি রাতারাতি গোটা বিশ্বের অর্থনীতিতে আলোচনার বিষয় হয়ে উঠলেন? সাল 1930, হাঙ্গেরির বুদাপেস্টে জন্ম জর্জ সোরসের। দ্বিতীয় বিশ্বযুদ্ধ খুব কাছ থেকে দেখেছেন এবং দ্বিতীয় বিশ্বযুদ্ধের ভয়াবহ ছবি তিনি সামনে থেকে উপলব্ধি করেছেন। শোনা যায় জিউস হওয়ার কারণে হিটলারের নাৎসি বাহিনী দ্বারা অত্যাচারিত হয়েছিলেন তিনি, যদিও এরপর জাল পরিচয়পত্র বানিয়ে নাৎসির খপ্পর থেকে নিজেদের রেহাই করেন জর্জ সোরস ও তার পরিবার। এক্ষেত্রে শোনা যায় যে জর্জ সোরসের বাবা তিনি আইনজীবী ছিলেন এবং তিনি এই জাল নথিপত্র তৈরির ক্ষেত্রে প্রধান ভূমিকা নিয়েছিলেন। অল্প বয়স থেকেই নিজেকে সবসময় আলাদা মনে করতেন জর্জ সোরস। হাঙ্গেরিতে এরপর কমিউনিস্ট পার্টি সরকার গঠিত হয় এবং হাঙ্গেরি ছেড়ে লন্ডনে পাড়ি দেন জর্জ সোরস। নানা রকম অত্যাচারের শিকার হতে তো হয়েই ছিল, পাশাপাশি প্রকাশ্যে সোরসের মাকে ধর্ষণ করা হয়েছিল বলেও বিভিন্ন প্রতিবেদনে প্রকাশ। এরপর হাঙ্গেরি ছেড়েছিলেন বটে, কিন্তু হাল ছাড়েননি সোরস। তিনি ভালো করে ইংরেজি বলতে পারতেন না, তাই লন্ডনে গিয়ে চাকরির চেষ্টা করেও ব্যর্থ হয়েছেন। যদিও এরপরে লন্ডন স্কুল অফ ইকোনমিক্সে ভর্তি হন। অনেকে হয়তো বলবেন, একজন দেশছুট যুবক কিভাবে লন্ডন স্কুল অফ ইকোনমিক্সে সুযোগ পায়? আসলে জর্জ সোরসের একগুঁয়ে মনোভাবই তার এই সাফল্যের কারণ। শোনা যায় তিনি লন্ডন স্কুল অফ ইকোনমিক্সে ভর্তি হওয়ার জন্য বা এই টাকা জোগাড় করার জন্য বিভিন্ন হোটেলে ওয়েটারের কাজ করেছেন, এমনকি স্টেশনে কুলির কাজ পর্যন্ত করেছেন, কিন্তু নিজের লক্ষ্যে অবিচল থেকেছেন তিনি। লন্ডন স্কুল অফ ইকোনমিক্সে পড়ার সময় জর্জ সোরসের সঙ্গে আলাপ হয় কার্ল পপারের, যিনি মূলত একজন দার্শনিক ছিলেন। তার থেকেই ওপেন সোসাইটি যে কনসেপ্ট, এটা অনুধাবন করেন বা উপলব্ধি করেন, বলা ভালো আত্মস্থ করেন জর্জ সোরস। এরপর ফিলোসফিতে 1951 সালে গ্র্যাজুয়েশন এবং 1954 সালে মাস্টার্স কমপ্লিট করেন। তবে এরপর শুরু হয় কর্মজীবন। তবে কর্মজীবন লন্ডনে সাময়িক শুরু হলেও আজকে জর্জ সোরসকে নিয়ে যে এত আলোচনা, সেই কর্মজীবনের সূত্রপাত হয়েছিল আমেরিকায়। 1956 সালে শুরু হয় সেই কর্মজীবন মার্কিন মুলুকে। বিভিন্ন মার্চেন্ট ব্যাংকের সঙ্গে তিনি কাজ করেন, মূলত ফিনান্সিয়াল অ্যানালিস্ট হিসেবেই কাজ করেন জর্জ সোরস। 1970 সালে সোরস ফান্ড ম্যানেজমেন্ট নামে এনজিও গঠন করেন। তবে সর্বপ্রথম আলোচনায় উঠে আসেন যে ঘটনার মাধ্যমে জর্জ সোরসকে নিয়ে গোটা বিশ্বে তোলপাড় পড়ে যায়, তা হচ্ছে 1992 সালের ঘটনা। ব্যাংক অফ ইংল্যান্ড ইংল্যান্ডের অর্থনীতিতে রাতারাতি বিপর্যয় নামিয়ে আনেন। 1992 ব্ল্যাক ওয়েডনেসডে ক্রাইসিস নামে পরিচিত ব্যাংক অফ ইংল্যান্ডের বলা ভালো ইংল্যান্ডের এই অর্থনৈতিক বিপর্যয়। যদিও কারো পৌষমাস কারো সর্বনাশ, ইংল্যান্ডের বিপর্যয় বটে, কিন্তু সেখান থেকে $1 বিলিয়ন মুনাফা লাভ করেন জর্জ সোরস। ভাবতে পারছেন, $1 বিলিয়ন রাতারাতি। ভারতীয় মুদ্রায় হিসেব করলে যা 8,500 কোটি টাকারও বেশি। দ্য ম্যান হু ব্রোক দ্য ব্যাংক অফ ইংল্যান্ড, এমনটাই বলা হয় জর্জ সোরসের পরিচয়ে। এই জর্জ সোরসেরই ফাউন্ডেশন, জর্জ সোরস ফাউন্ডেশন যার নাম, এটি আবার 120টি দেশকে 32 বিলিয়ন ডলার অনুদান করেছে। কিন্তু কেন এই অনুদান? এই অনুদানের মূলত বলা হয়, বা জর্জ সোরসের যা বক্তব্য তাতে বলা হয় যে গণতন্ত্রের প্রচার
হিউম্যান রাইটস এবং ওপেন সোসাইটি কনসেপ্ট এসব প্রচারের উদ্দেশ্যেই নাকি তিনি অনুদান করেছেন। শুধু তাই নয়, বারাক ওবামা কিংবা হিলারি ক্লিন্টন এদের মার্কিন প্রেসিডেন্ট পদে বা কুর্সিতে বসার নেপথ্যেও নাকি রয়েছেন এই প্রভাবশালী জর্জ সোরস। জর্জ সোরসের বিষয় বা জর্জ সোরসের জীবন বৃত্তান্ত একটি ভিডিওতে বলা গেল না, যতটা সম্ভব আমরা জানালাম। আপনাদের কি মনে হয়, জর্জ সোরস আসলে কে, ভগবান নাকি শয়তান? জানান কমেন্টে।